প্রিয় দর্শক, ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণ। সাথে আছে আমি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রেজওয়ানুল হক রাজা এবং সিনিয়র সাংবাদিক গোলাম মর্তুজা। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। কেমন কাটলো ঈদ? ঈদ তো অনেক ভালো কাটলো, দেশের পরিবেশ অনেক ভালো ছিল। রাজা ভাই? পরিবেশ তো ভালোই ছিল, আর আমার অফিস করতে হয়েছে। আপনি জানেন, টেলিভিশনে যারা আমরা কাজ করি তাদের দুই ঈদে ছুটি পায় না, যে কোনো এক ঈদে অফিস করতে হয়। তো আমার এইবার অফিস করছি, তো আপনিও করছেন, আমিও করছি। জানেন কেমন কেমন অফিসটা অবশ্য আমাদের দীর্ঘদিনের প্র্যাকটিস। এটা টেলিভিশনে যারা কাজ অভিজ্ঞতা থেকে বলছি, অফিসটাও একটা পরিবারের মতো হয়ে গিয়েছে আর কি, তো এক্সটেন্ডেড ফ্যামিলি আর কি। তো সেই হিসাবে ভালো মন্দ মিলিয়ে খারাপ না, ভালোই। ভালোর একটা হচ্ছে ব্যক্তিগত, আর একটা হচ্ছে আমি যে অর্থে বলেছি যে ভালো কেটেছে মানে আমার ব্যক্তিগতভাবে ভালো কেটেছে, আমি সেটাই বলছি না। ভালো হচ্ছে ওই অর্থে খুব মোটা দাগে, যে শহর ছেড়ে গ্রামে যাওয়ার যে ব্যাপারটা বাংলাদেশে থাকে, বাংলাদেশের স্মরণকালের মধ্যে সবচেয়ে ভালো পরিবেশে মানুষ যাতায়াত করতে পেরেছে। ট্রেন বলেন, বাস বলেন, ব্যক্তিগত গাড়ি বলেন, লঞ্চ বলেন, ভালোভাবে যাতায়াত করতে পেরেছে। একটা আতঙ্কহীন, হাসিনা আতঙ্কহীন একটা বাংলাদেশে একটা ঈদ পালিত হয়েছে, সেই অর্থে একটা ভালো ছিল। গুম খুনের ভয় ছিল না, এটা একটা ভালো ব্যাপার ছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল, কিন্তু সেটা দিন দিন উন্নত হচ্ছে, সেরকম একটা পরিবেশে ঈদ হচ্ছে। পুরো রমজান মাস ধরে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে ছিল, অর্থাৎ সব কিছু মিলিয়ে শুধুমাত্র কিছু সংখ্যক শ্রমিকরা বেতন বোনাস পায় নাই, এই কেন্দ্রিক ঘটনা ছাড়া সারা বাংলাদেশের সিচুয়েশন ওই অর্থে ভালো ছিল। ওই কারণে আমি বলেছি যে ঈদ ভালো কেটেছে। ধন্যবাদ। আমরা এবার একটু মূল আলোচনায় ফিরি। রেজওয়ানুল হক রাজা, আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন সংস্কারের মতোই চলবে, নির্বাচনের মতো চলবে। এবং আমির খসরু মাহমুদ বলেছেন একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে। যে দুই নেতার কথা আপনি রেফারেন্স দিলেন, দুইজনের কথা নতুন কিছু না, এর আগেও তারা বেশ কিছুদিন থেকেই এই কথাটা বলছে। এটা কিন্তু সরকারও বলছে যে সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি পাশাপাশি চলছে। এবং আমাদের সরকার প্রধানের পক্ষ থেকে তো একাধিকবার বলাই হয়েছে যে হয় ডিসেম্বরের মধ্যে হবে যদি কম সংস্কার হয়, আর যদি বেশি সংস্কারের ব্যাপারে সবাই একমত হয় তাহলে জুনের মধ্যে হবে। সেটি তো উনি আগে বলেছেন। তো সংস্কার এবং নির্বাচন তো পাশাপাশি চলছে, এবং ইলেকশন কমিশন কিন্তু একাধিকবার চিফ ইলেকশন কমিশনার বলেছেন যে আমরা প্রধান উপদেষ্টার যে একটা টাইম ফ্রেম যিনি বলেছেন সেটাকে ধরে আমরা আগাচ্ছি। তো আমি তো দেখছি যে সংস্কারের প্রক্রিয়া তো চলছেই। ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বিভিন্ন দলের কাছে যে সমস্ত সুপারিশমালা পাঠানো হয়েছিল সেটার জবাব পলিটিক্যাল পার্টিগুলি দিয়েছে, এবং অলরেডি সেটা নিয়ে আলোচনাও শুরু হয়েছে। তো সংস্কারের কার্যক্রমও চলছে, ইলেকশনের কথাবার্তাও হচ্ছে, প্রস্তুতিও ইলেকশন কমিশন নিচ্ছে। সেদিক থেকে তো ঠিকই আছে। এখন দেখতে হবে যে সংস্কারের মূল আলোচনা যখন শুরু হবে, বড় দলগুলো বিশেষ করে বিএনপি, যারা আপনার বেশ কিছু সংস্কার প্রস্তাবের ব্যাপারে, মৌলিক কিছু সংস্কারের ব্যাপারে তাদের বিরোধিতা করেছে এবং লিখিতভাবে তারা সেটা জমা দিয়েছেন, তাদের সঙ্গে যখন আলোচনা হবে তখন আসলে বোঝা যাবে যে আমরা কি কতটুকু সংস্কারের ব্যাপারে একমত হতে পারছি। চিফ অ্যাডভাইজার সাহেব কিন্তু বলেছেন যে যেটুকুর ব্যাপারে আমাদের মধ্যে আমরা একমত হতে পারবো সেটুকুই আমরা আপাতত করব, বাকিটা পরে হবে। সেদিক থেকে আমি কোনো সমস্যা দেখছি না। তবে আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের কথা যেটা বললেন, সেটি তাদের একটা উদ্বেগ আছে যে বিশেষ করে নতুন দলের নেতাদের যে বক্তব্য, তারা এরকম বলছেন কেউ একজন তো একবার সারজিস আলম তো বলেই দিয়েছিলেন একদিন যে বিচার এবং শেখ হাসিনার ফাঁসির কাষ্ঠে না দাঁড় করানো পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা চিন্তাও না করেন। এটি ধরেন আমি যদি বলেও থাকি যে আবেগের বশে বলেছেন, কিন্তু দলের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে তারা বিচারের গণহত্যার দায়ে যে সমস্ত মামলা হয়েছে বা নানান অভিযোগে যে সমস্ত মামলা হয়েছে যাদের বিরুদ্ধে, তাদের বিচারের একটা দৃশ্যমান বিচার না শুরু হওয়া পর্যন্ত। এবং আরেকটা বড় দাবি আছে কিন্তু তাদের, যেটা আজকে আমাদের মাহফুজ আলম সাহেব তিনিও বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া হবে না বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
এই সমস্ত দাবির কারণে, যেটার ব্যাপারে বিএনপি যেটুকু বলেছে তাতে তাদের দাবি দেওয়ার সঙ্গে পুরোপুরি বিএনপি একমত না আমার মনে হচ্ছে। তো এইটা নিয়ে যে একটা জটিলতা তৈরি হতে পারে সেরকম ধারণা করে বা সেরকম আশঙ্কা করেই হয়তো আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব বলছেন যে নির্বাচন পেছানোর একটা চেষ্টা বা ষড়যন্ত্র তিনি বলছেন। আরেকটা জিনিস দেখেন যে অনলাইনে আবার আমরা কিছু তৎপরতা দেখতে পাচ্ছি যে না, এই সরকারই যেন ডক্টর ইউনূসই যেন 5 বছর থাকেন দায়িত্বে, এরকম কিছু অনলাইন ক্যাম্পেইন চলছে। সেগুলোকেও তারা হয়তো মনে করছেন যে তাদের দৃষ্টিতে এটা একটা কনস্পিরেসির চেষ্টা। তো যাই হোক, সবই রাজনৈতিক কথাবার্তা। আমরা একটু গোলাম মুর্তজার কাছে যাই। রেজওয়ানুল হক রাজা যেমনটি জটিলতার কথা বলছিলেন, রেজওয়ানুল হক রাজা, এবং আমি আমির খসরু মাহমুদের যে স্টেটমেন্টটা, যে একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে, এগুলো আসলে রাজনৈতিক বক্তব্য। রাজনৈতিক বক্তব্য কি? রাজনৈতিক বক্তব্য এটাই যে পরস্পরকে কখনো কখনো অনেক বড়ভাবে আক্রমণ করে কথা, আর কখনো কখনো ভদ্রস্থভাবে রাজনীতি দিয়ে বক্তব্য পাল্টা বক্তব্য দিয়ে একজন আর একজনের সঙ্গে একটু এগিয়ে থাকার একটা চেষ্টা। তা আমি এই বিষয়গুলোকে সেইভাবে দেখি, এর চেয়ে বড়ভাবে দেখি না। সামনে জটিলতা তৈরি হতে পারে কিনা, বা কোনো একটি শক্তি অনেক দিন পর্যন্ত নির্বাচনকে দীর্ঘায়িত করে ক্ষমতায় থাকতে চায় কিনা, একটি যে জটিলতা তৈরি হতে পারে কিনা। দেখেন, বাংলাদেশে গত 3টি নির্বাচন কোনো নির্বাচন হয়নি। 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই। যে ছেলেটি প্রথমবার ভোটার হয়েছিল 2010 সালে, সে 2024 সাল পর্যন্ত ভোট দিতে পারেনি। তার বয়স এখন কত? 30 বছরের অধিক। সে কখনো ভোট দেয়নি। তো এই যে ভোটের দেওয়ার যে মানুষের ভেতরে যে একটা আগ্রহ আছে, সে একটা ভোট দিতে চায়, সেই কারণে নির্বাচনটা দ্রুত দেওয়ার বা প্রত্যাশিত ডিসেম্বর বা প্রধান উপদেষ্টার যে বক্তব্য প্রথমার্ধের মধ্যে 2026-এর, তো সেই কারণে একটা চাওয়া আছে, এটা একটা ব্যাপার আছে। সেই নির্বাচনটিকে কেন্দ্র করে পক্ষ প্রতিপক্ষ যে সমস্ত শক্তি আছে, সেই সমস্ত শক্তির মধ্যে পাল্টা বক্তব্য থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। জটিলতার কথা যেটি বলছি রাজনৈতিক জটিলতা বলতে যদি পাল্টা বক্তব্য, কথার যুদ্ধ, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সামনে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে সেইটা তত বাড়বে। এটার মধ্যেও আমি কোনো খারাপ কিছু দেখি না। রাজনীতি তো থাকবেই। নতুন রাজনৈতিক দল, শিক্ষার্থীদের যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা একটি রাজনৈতিক দল করেছে। অবশ্যই তারা ভালো করতে চায় রাজনীতিতে, অবশ্যই তারা ক্ষমতায় যেতে চায়, অবশ্যই তারা ক্ষমতায় থাকতে চায়। এর মধ্যে তো কোনো দোষের কিছু নাই, তারা তো রাজনীতি করে মানুষের কাছে যাবে। আবার একই রকমভাবে বিএনপি বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলটিকে আওয়ামী লীগ মাঠে দাঁড়াতে দেয়নি, লক্ষ লক্ষ মামলা দিয়ে তাদেরকে দৌড়ের উপরে রেখেছে। সেই রাজনৈতিক দলটি এখন দ্রুত নির্বাচন চাইবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে বা ক্ষমতায় যাবে, সেটাও খুব স্বাভাবিক একটা ব্যাপার। সুতরাং এই পুরো ব্যাপারটার মধ্যে আমি ওইভাবে তেমন কোনো জটিলতা দেখি না, এটা একটা। আর দীর্ঘায়িত করে ক্ষমতায় থাকা, বা রাজা ভাই যে কথাটি বললেন যে অন্য আর একটা আলোচনা আছে যে এই সরকার আরও লম্বা সময় থাকবে, অনলাইনে যে প্রচারণাটা আছে, কেউ কেউ বলছেন ডক্টর ইউনূস আগামী 5 বছর থাকুন, আপনি থাকুন বা তাকে রাখা হোক। এই আলোচনাটার কারণটা কি? এটা রাজনীতির আলোচনা, মানুষের আলোচনা। হয়তো কেউ পক্ষ এখানে থেকে সেই আলোচনাটাকে এগিয়ে নিতে পারে, কিন্তু আলোচনা। দেখেন, যখন দায়িত্ব নিয়েছে এই সরকার, একটা ভঙ্গুর অবস্থার মধ্যে, আমি পুরনো কথা আর বলি না, সেই অবস্থার মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল, জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছিল, সাধারণ জনমানুষ দাবি দেওয়াকে কেন্দ্র করে শহরের মানুষ যানজট ইত্যাদি ইত্যাদি কারণে একেবারে ত্যক্ত বিরক্ত হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, বিস্ময়করভাবে ঘুরে দাঁড়িয়েছে। আমি আগে বললাম জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে এসেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে না আসলেও ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। আগের সেই আতঙ্ক আর মানুষের মধ্যে নাই, খুব বড় অগ্রগতি। আন্তর্জাতিক অঙ্গনে আমরা এতদিন ধরে যেটা জানতাম যে আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর মোহাম্মদ ইউনূসের, আমরা আন্তর্জাতিক অঙ্গন নিয়ে ইউনূসের কথা বলবো। একটা বিরতির সময় হচ্ছে, আমরা একটু বিরতি থেকে ফিরে আসি। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হচ্ছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে স্টুডিওতে আছেন মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রেজওয়ানুল হক রাজা এবং সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা। বিরতির আগে আপনি বলছিলেন ডক্টর ইউনূসের
ইন্টারন্যাশনাল এরিনোর অ্যাকসেপ্টেন্স নিয়ে। না, আমি ওইটার কথাটা বলছিলাম এই কারণে যে ডক্টর ইউনূস দেশের ভেতরে অনেকগুলো জিনিসকে দৃশ্যমান করেছেন যে তার সরকার কাজ করছে। আগে পর্যন্ত একটা অবস্থা ছিল যে সরকার কাজ করছে না বা সরকার কাজ করতে পারছে না, 250-র উপরে আন্দোলন হয়েছে এই সরকারের উপরে, ঠিকমতো দাঁড়াতেই পারেনি, কাজই করতে পারেনি। সেরকম একটা জায়গার থেকে আমি বলছিলাম যে এই রমজান মাসে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে, রাস্তা মানুষের যাতায়াতটা খুবই চমৎকার পরিবেশে হয়েছে, সব কয়টি পরিবহন ভালো ঠিকমতো চলেছে। এই রকম একটা জায়গাতে দাঁড়িয়ে যখন আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর মোহাম্মদ ইউনূস একটু ঘোরা শুরু করেছেন, তখন দেখা যাচ্ছে যে সবগুলো জায়গার থেকে তিনি যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন পাচ্ছেন, সহায়তার আশ্বাস পাচ্ছেন, দেশের ভেতরের দৃশ্যমান হচ্ছে পরিস্থিতির উন্নতি, আন্তর্জাতিক অঙ্গনে যে ডক্টর ইউনূসের অবস্থান সেটা মানুষের কাছে দৃশ্যমান হচ্ছে। এইরকম একটা জায়গাতে দেশের যে আর্থিক খাতে লুটপাট, বিগত শেখ হাসিনা সরকার কি করেছিল, দুটি জায়গা বাংলাদেশে ধ্বংস করে দিয়ে গেছে সবচেয়ে বড়ভাবে। একটি হচ্ছে বাংলাদেশের আর্থিক সেক্টর, আরেকটি হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা নির্বাচনী ব্যবস্থা। আর্থিক সেক্টর ধ্বংস করে দিয়ে যাওয়া যে আর্থিক সেক্টর, লুটপাট করার যে আর্থিক সেক্টর, এই সরকার ক্ষমতায় এসে সেটা বন্ধ করেছে। কমপক্ষে $25 বিলিয়ন ফিরিয়ে আনার জন্যে বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেষ্টা করছেন, সারা পৃথিবীতে দৌড়ঝাঁপ করছেন। কতখানি পারবেন আমি জানি না, কিন্তু একটা চেষ্টা করছেন তিনি তার সর্বোচ্চটা দিয়ে ডক্টর ইউনূসের ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে। তো এই সমস্ত ইতিবাচক বিষয় যখন দেশের মানুষের কাছে দৃশ্যমান হচ্ছে, তখন মানুষের ভেতরের একটা প্রতিক্রিয়া আছে, বা সেটাই দৃশ্যমান হচ্ছে যে তাহলে ডক্টর ইউনূস তো ভালো, তাহলে তিনি অনেক দিন থাকেন। কিন্তু আমি বলছি না যে এই সমস্ত কারণেই নির্বাচন ছাড়া ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে হবে। আমি চাই, বা আমার যে অবস্থান, অবশ্যই এদেশে একটা নির্বাচন হতে হবে, নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাকে ভোট দেবে তারা সরকার গঠন করে দেশ পরিচালনা করবে। তবে তার আগে অবশ্যই মাফিয়া চক্র, মাহফুজ আলম যে কথাটা বলেছেন যে মাফিয়া চক্র, শেখ হাসিনার যে খুনি চক্র, গুম খুনের, যেটা অবশ্যই তাদের বিচার হতে হবে। ছাত্র জনতাকে জাতিসংঘের হিসাব অনুযায়ী তো কমপক্ষে 1400 মানুষকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডগুলোর বিচার দৃশ্যমান হতে হবে। এই বিচার প্রক্রিয়া যদি দৃশ্যমান না হয়, মিনিমাম একটা সংস্কার যদি না হয়, তাহলে দেশের জনমানুষ একই সঙ্গে যেমন ভোট দিতে চান, আমি আগে বলেছি যে মানুষ ভোট দিতে পারে নাই, মানুষের ভেতরে যেমন ভোট দেওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা আছে, একই সঙ্গে মানুষের ভেতরে এই পতিত মাফিয়া চক্র, স্বৈরাচার চক্র, দানবীয় ফ্যাসিস্ট চক্র, এই চক্রের বিচারও দেশের মানুষের প্রত্যাশিত। সুতরাং এই বিচার এবং সংস্কার, এই দুটি বিষয়ই নির্বাচনের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ। যেহেতু ডক্টর ইউনূস দৃশ্যমানভাবে অনেক কাজ করছেন বলে এখন দেশের মানুষের কাছে মনে হচ্ছে, সেই কারণে এই দাবিটি আসছে। বাট অবশ্যই একটি নির্বাচন হতে হবে। সেই নির্বাচনটি ডিসেম্বরে হবে, না জুনে হবে, না মার্চে হবে, না ফেব্রুয়ারিতে হবে, সেটা রাজনৈতিক দলগুলো নির্ধারণ করবেন। তবে আমি মনে করি না যে কোনো রাজনৈতিক দলেরই অহেতুক কোনো জটিলতা তৈরি করা, সেটা নতুন রাজনৈতিক দল হোক। আরেকটা প্রশ্ন রাখতে চাই, আজকে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে কোনো ফ্যাসিস্টকে আর এই দেশে অ্যাডজাস্ট করা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, রিফাইন্ড আওয়ামী লীগ কি? হোয়াট ইজ ব্যাড আওয়ামী লীগ, গুড আওয়ামী লীগ? এই যে একটা কথা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ, ব্যাড আওয়ামী লীগ, গুড আওয়ামী লীগ, আপনি যে কথা বলছেন সেই প্রশ্ন আমারও, যে ভালো আওয়ামী লীগ মানে কি? ভালো আওয়ামী লীগ মানে কি? আপনি যার নাম বলছেন ভালো আওয়ামী লীগ হবে, সে গত 3টি নির্বাচনে ভোটারবিহীন, রাতের ভোটের নির্বাচনেও সে এমপি ছিল, আর ভোটারবিহীন নির্বাচনেও সে এমপি ছিল। যার কোনো যোগ্যতা ছিল না তাকে আপনি স্পিকার বানিয়ে দিয়েছেন, তাকে এনে আপনি এখন বলবেন যে সে ভালো আওয়ামী লীগ? সে তো ভোটারবিহীন নির্বাচনের ফসল, প্রোডাক্ট। সে তো রাতে ভোটের নির্বাচনের প্রোডাক্ট। তো তাহলে তাকে আপনি ভালো আওয়ামী লীগ কিসে বলবেন? আর এই ভালো আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ, এটা কে বলছে? আওয়ামী লীগ বলেছে যে আমাদের এই লোকগুলো ভালো আর এই লোকগুলো খারাপ? তৃতীয় কোনো পক্ষ যদি সামনে এনে বলে যে এই যে ভালো আওয়ামী লীগ, ওটা তো দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। এখানে ভালো আওয়ামী লীগ, খারাপ আওয়ামী লীগ বলে কিছু নাই। আওয়ামী লীগ আওয়ামী লীগই, একটা ফ্যাসিস্ট শক্তি, 16 বছর দেশের ক্ষমতা দখল করেছিল। শেষ করছি আমি। সেই আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, দেশের মানুষ, যেটা মাহফুজ আলম যেটা বলেছেন, দাঁড়াতে দেয়া হবে না। কোন আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া হবে না? ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দাঁড়াতে হবে না। গুণ খুন যে করেছে সেই আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া হবে না। বিচার হবে, বিচার প্রক্রিয়া শেষ হবে, সম্পন্ন হবে, অথবা বিচারের প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেও কিছু হবে, কিছু হবে না। সে তারপরে গিয়ে আওয়ামী লীগ যদি বলে যে আমি রাজনীতি করব, এই হচ্ছে আমার লোক, বা আওয়ামী লীগের পক্ষ থেকে যদি বলা হয় যাদের বিচার হয়েছে, যাদের শাস্তি হয়েছে, যারা খালাস পেয়েছে, তারা আর কোথাও নাই, তো তখন দেখা যাবে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না। এখনই ভালো আওয়ামী লীগ বলে এটা তো কোনো কথা হতে পারে না।
রেজনাকাজা যেমন গোলাম মুর্তজা বলছেন, আমি একটু জানতে চাই এই যে শব্দ চয়নগুলো হয়, রিফাইন্ড আওয়ামী লীগ, ব্যাড আওয়ামী লীগ, গুড আওয়ামী লীগ, এই শব্দ চয়নগুলোতে আসলে কি রাজনৈতিক অঙ্গনে প্রভাব ফেলে কিনা? প্রভাব অতখানি কার্যকরভাবে ফেলে না, কিন্তু আরেকটা আলোচনার বিষয় তৈরি করে। আমি যেটা বুঝি যে রিফাইন্ড আওয়ামী লীগের কনসেপ্ট যখন আসছিল, দেখেন ওই মুর্তজা ভালো ঠিকই বলছে, আওয়ামী লীগ তো বলে না এটা আমাদের ভালো একটা গ্রুপ, তাই না? বরং রিফাইন্ড আওয়ামী লীগের কথাটা আমার দৃষ্টিতে এটা এই যারা এটা করতে চাচ্ছেন, যদি কারো চিন্তা থেকে থাকে বা এইরকম যে একটা কি বলে উদ্যোগ যদি কেউ নিয়ে থাকেন, সেটা হবে কি আওয়ামী লীগের একটা অংশকে ভাগিয়ে এনে, চিন্তাটা এরকম বোধ হয় আমার কাছে মনে হয়, আওয়ামী লীগের একটা অংশকে ভাগিয়ে এনে ইলেকশন করিয়ে এটা যে একটা ইনক্লুসিভ ইলেকশন হয়েছে সেটা প্রমাণ করা। কারণ আপনি দেখেন এই রিফাইন্ড আওয়ামী লীগের টার্মটা যখন উঠলো, এর পরপরই আপনাদের মনে থাকতে পারে যে মোহাম্মদ আরাফাত, যিনি সাবেক তথ্যমন্ত্রী, আওয়ামী লীগ এই পতিত সরকার যখন পতন ঘটে তখনও তিনি তথ্যমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু একটা ইন্টারভিউ দিয়ে বলেছেন ডয়চে ভেলেকে যে আমরা তো এই সরকারের অধীনেই কোনো ইলেকশনে যাব না, তো আমাদের আবার রিফাইন্ড কিসের, বা আমাদের তো এই ধরনের কোনো চিন্তা নাই, আমাদের নেত্রী শেখ হাসিনাই আমাদের নেত্রী, অন্য কেউ আমাদের লিডারশিপের মধ্যে আমাদের কোনো চিন্তা নাই। তার মানে আওয়ামী লীগও এটাকে এন্ডোর্স করছে না। তো তাহলে এই যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলা হচ্ছে, এটা আসলে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। এটা মোটেও আওয়ামী লীগ কর্তৃক কী বলে এটা স্বীকৃত না, এবং আওয়ামী লীগ এটাকে অ্যাকসেপ্টও করবে না। আওয়ামী লীগ তো বলছে এই আমলে তারা ইলেকশনেই অংশ নেবে না এই বর্তমান সরকারের অধীনে। সো এটা অন্য কোনো আইডিয়া থাকতে পারে, যেটা আসলে হয়তো এটা বাজারে ছেড়ে দেওয়া হয়েছে বা দেখার জন্য যে কি দাঁড়ায়, রেসপন্সটা কেমন পাওয়া যায়। আলটিমেটলি এগুলির কোনো কাজে আসবে না। এবং আপনার নতুন দলের পক্ষ থেকে নেতারা যে কথাটা এখন বলছেন, খুব স্বাভাবিকভাবেই নতুন দল যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তারা অবশ্যই চাইবেন যে আওয়ামী লীগ যেন এই তারা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগ ইলেকশন রাজনীতি করতে পারবে না, এটা তাদের দিক থেকে খুব যুক্তিসঙ্গতভাবে চাওয়া। কারণ তারা তো অনেক বড় সাফারার, এবং গণহত্যার ঘটনা হয়েছে, 1400 জাতিসংঘের হিসাবে নিহত হয়েছেন এই আন্দোলনে। সো আওয়ামী লীগের রিফাইন্ড এগুলি এটা একটা হয়তো চেষ্টা, কিন্তু এই চেষ্টা আলটিমেটলি যে চিন্তা থেকে করা, যেটা আমি বললাম এতক্ষণ, সেটাই খুব কাজে আসবে বলে আমার কাছে মনে হয় না। রাজা ভাই, আমরা এরপরে আলোচনা করব, আমাদের একটা বিরতির সময় আছে। রাজনীতির মাঠে আমরা গত কিছুদিন আরও একটা কথা শুনতে পাচ্ছিলাম, 71 না 24, 24 না 71, 71-24 মুখোমুখি কেন? আমরা বিরতির পরে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণে আরেকটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন রেজওয়ানুল হক রাজা এবং গোলাম মুর্তজা। বিরতির আগে আলোচনা করছিলাম যে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্ট, আমরা সবচেয়ে বড় যে জিনিসটা দেখতে পাচ্ছি 71 এবং 24কে মুখোমুখি করা হচ্ছে, এরকম প্রশ্ন তুলছেন। জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন যে 71-এ পরিপূর্ণ স্বাধীনতা আসেনি, যেটা 24-এ এসছে। গোলাম মুর্তজা, 71 আর 24 তো এক জিনিস নয়? নিশ্চয়ই এক জিনিস নয়, কিন্তু এই যে 71 আর 24কে মুখোমুখি করা হচ্ছে, এই মুখোমুখি আসলে কে করছে, কারা করছে? 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীরা একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছে। সেই শিক্ষার্থীরা, তার নেতা এবং রাজনৈতিক দল, তারা 71 আর 24কে মুখোমুখি দাঁড় করায় নাই। তাদের বক্তব্য খুব পরিষ্কার। 1971 সালে বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছিল, রক্ত দিয়ে স্বাধীন হয়েছিল। পরবর্তীতেই গত 16 বছরে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সেই চেতনাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল। এই বর্তমান গণঅভ্যুত্থানের প্রজন্ম, এই নতুন দল যারা করেছে, শেখ হাসিনা যেটাকে হত্যা করেছিল, যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়েছিল, এই 24-এর প্রজন্ম সেই মুক্তিযুদ্ধের চেতনাকে, প্রকৃত চেতনা, শেখ হাসিনার চেতনা নয়, রাতে ভোটের চেতনা নয়, মানুষ খুন করার চেতনা নয়, গুম করার চেতনা নয়, মানুষের মুক্তির চেতনা, সেই মুক্তির চেতনাকে পুনরুজ্জীবিত করেছে এই প্রজন্ম। সুতরাং এই প্রজন্মের কাছে, গণঅভ্যুত্থানের নেতৃত্বের কাছে, গণঅভ্যুত্থানকারীরা যে নতুন রাজনৈতিক দল গঠন করেছে, তাদের কাছে এটা নিয়ে কোনো বিভ্রান্তি নেই, তাদের বক্তব্য খুব পরিষ্কার। কিন্তু স্বাধীনতা তো আপনি বলছিলেন, স্বাধীনতা তো একবারই হয় একটা দেশের স্বাধীনতা, কিন্তু একবার হয়, দুইবার হয়, এই বিতর্কটিও স্টেটমেন্ট আমরা দেখতে পেয়েছি যে যারা দ্বিতীয় স্বাধীনতা বিশ্বাস করেন না, উনি বলছেন
তারা কথা বলছেন? গত সরকারের আমলে, কার কথা বলছেন? আমি এনসিপির নেতা নাহিদ ইসলামের দেখেন, কথা বলছি, 5 এই আগস্টকে যে- যারা দ্বিতীয় স্বাধীনতা বলে বিশ্বাস করেন না, তারা কোনো না কোনো ভাবে আতাত করে চলেছেন গত আমার 15 বছর আমার আওয়ামী প্রথম লীগের রেজিমে। বক্তব্যের মধ্যেই সেটা আছে। দ্বিতীয় স্বাধীনতার মানেটা কি? 1971 সালে স্বাধীন হয়েছে। শেখ হাসিনা সেই জায়গাটিতে মানুষের সকল রকমের মুক্তিযুদ্ধের চেতনা, কথা বলা, আর্থিক সেক্টর সবগুলো জায়গা নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে। সেই রকম জায়গার থেকে এসেছে 24-এর এই প্রজন্ম, সেই স্বাধীনতাকে পুনরুজ্জীবিত করেছে। সেই অর্থে এটা দ্বিতীয় স্বাধীনতা। 71-কে অস্বীকার করে স্বাধীনতা নয়, যারা বলছেন তার নয়। আর এখানে মূল সমস্যাটা হচ্ছে জামাতের ক্ষেত্রে। 1971 জামাতের ক্ষেত্রে খুব অস্বস্তিকর, খুবই বিব্রতকর। যে কারণে এই গণ অভ্যুত্থানের একটা অংশ তো জামাতও। তো জামাত এসে যখন বলে যে 71-এ আমাদের পরিপূর্ণ স্বাধীনতা আসেনি, 24-এ এসেছে, এটা খুব আপত্তিকর কথা। জামাত এমন একটা রাজনৈতিক দল, সংকটকালে সে তার প্রতিটা পদক্ষেপ ভুল করেছে। আপনি জামাতের জন্ম থেকে ইতিহাস খোঁজেন, আজকে সময় নাই বিস্তারিত বলবো না, কিন্তু প্রতিটা পদক্ষেপ ভুল করেছে। এখন এসে সে আরেকবার বিভ্রান্তি তৈরি করছে যে 71-এর স্বাধীনে পরিপূর্ণতা আসেনি, 24-এর স্বাধীনতা। ওই 71-এর যে স্বাধীনতা আর 24-এর যে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা যে নতুন রাজনৈতিক দলটি বলছে, তার সঙ্গে আমি সম্পূর্ণরূপে একমত। কিন্তু জামাত যে ফরম্যাটে বলে ওটা খুবই আপত্তিকর। জামাতের একদম ভুল রাজনীতি, ভুল কথা, ভুল পদক্ষেপ এবং আপত্তিকর মন্তব্য। ওই মন্তব্যের অবশ্যই প্রতিবাদ হওয়া উচিত। কিন্তু যে প্রক্রিয়াতে পুরো ব্যাপারটিকে সামনে আনা হচ্ছে, বিএনপির কোনো নেতা বলছেন, তারেক রহমান বলছেন না, মির্জা ফখরুল বলছেন না, বলছেন মির্জা আব্বাসের মতো কিছু মানুষ। ধরেন যখন কথা আসলো যে এই দ্বিতীয় স্বাধীনতা, তখন বলে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নাই। এটাকে বলে পুরো গণ অভ্যুত্থানের ব্যাপারটাকে উড়িয়ে দেয়া ঠিক না। দ্বিতীয় স্বাধীনতার কথা কেন এসেছে? 71-এর স্বাধীনতা আর এখন এসে কথা বলার স্বাধীনতা, এখন এসে মত প্রকাশের স্বাধীনতা, এখন এসে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হচ্ছে। এই দুটি বিষয়ের তাৎপর্যটা বোঝা দরকার। গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেটাকে ধারণ করা দরকার। এই গণ অভ্যুত্থানটা কার গণ অভ্যুত্থান? এই গণ অভ্যুত্থানটা কিন্তু শুধুমাত্র ছাত্রদের গণ অভ্যুত্থান না, তারা নেতৃত্বে ছিল, সামনে ছিল। তারা বিএনপি এই গণ অভ্যুত্থানের সঙ্গে ছিল, জামাত এই গণ অভ্যুত্থানের সঙ্গে ছিল, ছোট ছোট সকল রাজনৈতিক দল এই গণ অভ্যুত্থানের সঙ্গে ছিল। যারা রাজনীতি করে না, যারা সংবাদকর্মী হিসেবে কাজ করেছে, তারাও তো এই গণ অভ্যুত্থানের অংশ হয়ে গিয়েছিল। তারাও তো সাংবাদিকতা বাদ দিয়ে অ্যাক্টিভিজমের জায়গায় তো চলে গিয়েছিল। ঠিক কি ঠিক না সাংবাদিকের, সেটা অন্য আলোচনা, কিন্তু চলে গিয়েছিল। তো কেন গিয়েছিল? কারণ হাসিনার যে আতঙ্ক, হাসিনার যে শোষণ, হাসিনার যে ভয়, এর বিরুদ্ধে মানুষের প্রতিবাদ ছিল। যেমনটি গোলাম মুর্তজা বলছিলেন, আপনি কি মনে করেন 71-24, 24-71? না, এটা তো মানে কথা, বিষয়টা আনহেলদি, কিন্তু বাস্তবতা হচ্ছে এরকম একটা বিতর্ক কিন্তু আছে, এটা নিয়ে আলোচনা হয়, সমালোচনা হয়, বিতর্ক হয়। মুর্তজা যেটা বললো, আমি সেটার পরিপ্রেক্ষিতে যদি বলি যে 71-এর চেতনা বা মুক্তিযুদ্ধের চেতনা বা মানুষের ব্যক্তি স্বাধীনতা বা মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা ইত্যাদি শেখ হাসিনার আমলে চরমভাবে লঙ্ঘিত হয়েছিল, এদের কোনো সন্দেহ নাই। তো বিচারটা তো তাহলে শেখ হাসিনা ওই অপরাধে হবে, কিন্তু তার মানে এটার জন্য তো 71 দায়ী না, শেখ হাসিনা দায়ী, শেখ হাসিনার বিচার হবে। দেখেন, শুরুর দিকে বিপ্লবের পরে শুরুর দিকে যারা নেতৃত্ব দিয়েছেন এই বিপ্লবে, তাদের কিছু কিছু কথাবার্তার কারণে কিন্তু এরকম একটা পারসেপশন তৈরি হয়েছিল যে তারা, এবং গোলাম মুর্তজা একটা কথা বলছিলেন, জামাত এই জায়গায় একটা ধোঁয়াশা। জামাত তো আমি পরে আসছি, মানে ওই বিপ্লবের নেতাদের কারো কথাবার্তায় বা কিছু কিছু কাজে এরকম মনে হচ্ছিল যে তারা 71-কে সেইভাবে ওন করে না। যেমন ধরেন যে বলা হচ্ছিল যে সংবিধান, এই সংবিধানটাকে একসময় আমাদের কাছে বলা মানে এরকম আমরা বলতাম যেটা বিশ্বের সবচাইতে ভালো সংবিধান, সেই সংবিধান তারা পুরোপুরি এটাকে পাল্টাতে চায়, নতুন সংবিধান, এটা এখনও বলে। এবং এই সংবিধানকে বলা হয় মুজিববাদী সংবিধান। এবং এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে ধরেন মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর যে অবদান বা তার যে নেতৃত্ব, ফিল্ডে না থেকেও সেই বঙ্গবন্ধুর সমালোচনা, এবং বঙ্গবন্ধু ভবন যেটি ঐতিহাসিক একটি বাড়ি, সেটি ভেঙে দেওয়া। তো এই সমস্ত বিষয় থেকে মনে হয় এরকম একটা পারসেপশন তৈরি হয়েছে যে তারা বোধহয় এটা ওন করে না, যেটা আমি আগে বললাম। পরবর্তীকালে কিন্তু এই যে বিতর্কটা তৈরি হয়েছিল বা সমালোচনা হচ্ছিল, এটার কারেকশন কিন্তু পরবর্তীকালে তারাই করেছে। আপনি মাহফুজ আলমের একটা বড় একটা ফেসবুক স্ট্যাটাসে কিন্তু আমরা পরবর্তীকালে দেখেছি তারা কারেকশন করে বলেছিল যে না, 71-এর মুক্তিযুদ্ধকে আমাদের সবার উপরে রাখতে হবে। এই কারেকশনটা কিন্তু করতে হয়েছিল। তো এই কারণেই বিতর্কটা তৈরি। এবং এরপরে জামাত এবং বোধ বিএনপি দুই দলই, জামাতের কথা আমি আর বলবো না, মুর্তজা ঠিকই বলেছেন,
একাত্তর কোনোভাবেই জামাতের কাছে পছন্দ হয় না, সুতরাং তারা সুযোগ পেলেই একাত্তরকে খাটো করার একটা চেষ্টা করে। তো ওইটা কেন করে সেটা আমরা সবাই জানি, ওই আলোচনা বাদ। এখন বিএনপিও কিন্তু কেউ কেউ এরকম বলছেন যে বিএনপির কাছে কি একাত্তর হলো বিএনপির জন্য বড় একটা সম্পদ, কারণ বিএনপির যে প্রতিষ্ঠাতা তিনি কিন্তু একাত্তর থেকেই তার উত্থান, তাই না? তো সো বিএনপি ওই কারণে, যে কোনো কারণেই হোক, বা এই কারণেই মূলত আমার মনে হয় যে একাত্তরকে তারা বেশি এমফ্যাসিস দেয় এই কারণে যে তাদের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের উত্থান তো ওইখান থেকেই। তো এই কারণে বিএনপি এই পজিশন নিয়েছে। তো সব মিলিয়ে মনে হচ্ছে যে এই দুটো বিষয় মুখোমুখি। আলটিমেটলি ৭১-এর জায়গায় ৭১, ২৪-এর জায়গায় ২৪, এটা আমার কাছে মনে হয়। এবং কেউ যদি এটার মধ্যে অন্য কোনো কিছু করার চেষ্টা করেন, এটি হয়তো সাময়িক কালের জন্য পসিবল হবে, কিছু একটা মানে এটা নিয়ে কি বলে, কেউ যদি গেম খেলতে চায় সেটা সাময়িক সময়ের জন্য কাজে লাগতে পারে, বা আলটিমেটলি যার যার জায়গা সে ঠিকই খুঁজে নেবে বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ রেজওয়ানুল হক রাজা, ধন্যবাদ গোলাম মর্তুজা। প্রিয় দর্শক, ৭১ সবার ঊর্ধ্বে, ৭১ আমার আপনার প্রতিটি বাংলাদেশি বাঙালির অহংকার। এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।